আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার। এই মুহূর্তে আপনারা যারা টিভির পর্দায় আমাদের দেখছেন, আপনারা সবাই অবগত আছেন এবং আপনাদের বিভিন্ন দিক দিয়ে আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্টস আমরা পাচ্ছি আমাদের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে। এই টিভি প্রোগ্রামে প্রতি শনিবার পজিটিভ বার্তা যে প্রোগ্রামটা করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, আজকে তার ৬ষ্ঠ এপিসোড হতে চলেছে। সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস, এই সাবজেক্টের উপরে আমরা ইতিমধ্যেই ৫ম এপিসোড পর্যন্ত করেছি। প্রতি এপিসোডে ৩ জন করে প্যানেলিস্ট থাকছেন এবং আপনারা জানেন সমাজটা বিভিন্ন ভাগে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ আইনজীবী যেমন আছেন, কেউ হয়তো পুলিশের চাকরি করেন, কেউ হয়তো শিক্ষক সমাজের সঙ্গে জড়িত, কেউ সঙ্গীতের সঙ্গে জড়িত, কেউ স্পোর্টসের সঙ্গে জড়িত, বিভিন্ন সাবজেক্টে ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত দিকপালদের ৩ জন করে আমরা আনছি, এনে আমাদের এই এপিসোডগুলিকে আলোচনার যে মূল সংশোধনের জায়গা, আলোচনার যে বিষয়বস্তু, যে সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিকদের কর্তব্য এবং কি প্রয়াস নেওয়া যেতে পারে, যা আগামীর সমাজকে উন্নত করবার জন্য, সুস্থ রাখবার জন্য প্রাসঙ্গিকতা পাবে। আজকের এই আলোচনায় আমাদের ৩ জন প্যানেলিস্টের পরিচয় করাচ্ছি আপনাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন ডক্টর মুকুল কুমার ঘোষ, যিনি একজন অত্যন্ত গুণী মানুষ, লেখক। বিভিন্ন পর্যায়ের লেখা তার রয়েছে, ১০০-র উপরে বই তার বেরিয়েছে এবং বিভিন্নভাবে সমাজের বিভিন্ন প্রশংসায় তিনি মুখরিত হন। উনি শুধু তাই নয়, উনি একজন এক্স টিপিএস অফিসারও। ডক্টর মুকুল কুমার ঘোষ আমার ডান দিকে রয়েছেন। আমার বাঁদিকে রয়েছেন শ্রীমতী শর্মিষ্ঠা ছেত্রী, উনি শিক্ষা জগতের সঙ্গে জড়িত। ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুলের উনি শিক্ষিকা, উনাকে আজকের আলোচনায় আমরা রেখেছি। তার পাশে যিনি রয়েছেন, তিনি রাজ্যের একজন অত্যন্ত প্রথিতযশা গুণী শিল্পী, সঙ্গীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব, বিনয় সরকার মহোদয়। উনিও আমাদের সঙ্গে আমাদের প্যানেলে আলোচনার মধ্যে রয়েছেন। তো প্রথমেই যেগুলি বলার আমাদের অতিথিদের জন্য, সেটা হচ্ছে যে স্যার, ম্যাডাম, আপনারা যারা আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় রয়েছেন, তাদের উদ্দেশ্য নিয়েই বলি দর্শককুলকে যে আমাদের ইতিমধ্যে 5টা এপিসোডে এমন এমন আলোচনা হয়েছে, যেই আলোচনার নির্যাসটা আমরা তুলে রেখেছি। আপনাদের থেকেও কিছু আলোচনা চাইছি যে সমাজটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে আরও উন্নত সমাজের দিকে আমরা যেতে পারবো, তার যে কর্মপদ্ধতি বা তার যে চেতনা চিন্তা, সেগুলি কিভাবে ডেভেলপ করা যায়। একান্ত ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে আপনারা এই আলোচনার উত্তরগুলি বা আলোচনাটাকে প্রাসঙ্গিক করে তুলবেন। আমরা পজিটিভ বার্তা সবসময় একটা পজিটিভ নির্দেশ, পজিটিভ চেতনাকে উজ্জ্বল মুখরিত করবার জন্য প্রয়াস নিয়ে থাকি। যেমন এই মুহূর্তে আমার কাছে একটি খবর আছে, যেই খবরটা প্রাসঙ্গিক। প্রতিটি স্বাস্থ্য চিকিৎসা জগতের সঙ্গে যারা মানুষ রয়েছেন, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দিক। যেমন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরার, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে 10 টাকার বিনিময়ে আপনি আপনার বিশিষ্ট চিকিৎসকের দ্বারা আপনার রোগ নির্ণয় করতে পারেন। এটা যেমন আপনার একটা সাবজেক্ট, এটা করছি পজিটিভ বার্তার মাধ্যমে। আমরা পজিটিভ বার্তার মাধ্যমে উইমেন এন্টারপ্রেনার্স যারা রয়েছেন, তাদেরকে ই-হার্ট বলে একটি নতুন সংযোজিত রূপ প্রতি রবিবার গত 9 নভেম্বর থেকে শুরু হয়েছে, যা কন্টিনিউ চলছে প্রতি রোববার। এই ই-হার্ট অর্থাৎ ডিজিটাল হার্ট, এর সুবিধাগুলি শুনে নিন।
যারা ওখানে প্রসাদ সাজিয়ে বসছেন তারা যেমন ওই আলোক মেলায় যারা অংশগ্রহণ করেন বহুবিধ মানুষ তাদের কাছে বিক্রি করছেন, অর্থ রোজগার করছেন, পাশাপাশি তাদের যে মোবাইল নাম্বার সেটা যখন আমাদের কাছে আসছে সেটাকে আমরা সেভ করে এটাকে ডিজিটাল ফর্মে দেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা পৌঁছে যাচ্ছে যে কোন দোকানি বা কোন এন্টারপ্রেনার্স কি প্রোডাকশন করছে তার মূল্য নির্ধারণ, তাদের সঙ্গে কথা বলা এবং জিনিস নেওয়া, এই ধরনের অভিনব কিছু কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করছি। আমাদের মাথায় আরও কিছু ভালো জিনিস রয়েছে যা আমাদের সমাজকে আরও সুস্থ এবং দৃঢ় করবে, এই আশা আমাদের মধ্যে রয়েছে। তার জন্য আমরা এই আলোচনার যে সুস্থ উন্নত সমাজ গঠনে, এটা কিন্তু আমরা একটা প্রোগ্রাম ধারাবাহিকের মতো প্রতি শনিবার আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করছি এবং এটা আপনারা পরখ করছেন, তার রেজাল্ট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্টস, আরও কাকে আপনারা চান আমাদের এই আলোচনায়, সেই সমস্ত জায়গাগুলি আমাদের ভীষণভাবে আলোকপাত করছে। আমরা বারবার বলছি যে আপনাদের সকলের ঐকান্তিক চেতনাকে যদি একটা জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সেই ইচ্ছা যদি কার্যে পর্যবসিত হয়, তবেই আমরা সকলে মিলে পারবো একটা সুস্থ উন্নত সমাজ গঠন করতে, যে সমাজ গর্বান্বিত করবে আমাদের দেশমাতৃকাকে। আমরা তাই এগিয়ে চলেছি আমাদের চেতনার ধারাকে আপনাদের মাঝে প্রসারিত করবার জন্য। পজিটিভ থিঙ্কিং পজিটিভ বার্তার মাধ্যমেই পাবেন। আমাদের এখানে কোনো নেগেটিভ আইডিওলজি থাকবে না, শুধু পজিটিভ আইডিওলজির উপরে আমরা বেস করে হাঁটা শুরু করেছি। এই পথ বহু পরিক্রমা হবে, অনেক নতুনত্ব জিনিস আপনারাও পাবেন। আপনাদের মাঝে আমরা এইভাবেই এগিয়ে যাব সকলকে নিয়ে। আপনাদের সেই চেতনার মানদণ্ডে পজিটিভ বার্তা এক দিগান্তকারী দিশা দেবে বলে আশা করি। আমি আজকের এই আলোচনা প্রসঙ্গে ডক্টর মুকুল কুমার ঘোষের কাছে ওনার ব্যক্তিগত মতামত, সুস্থ ও উন্নত সমাজ গঠনে ওনার যে ব্যক্তিগত মতামত, যেই মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলিকে আমরা আজকের আলোচনায় শুনতে চাইছি। স্যার, আপনি একটু মাইক্রোফোনটা ধরুন। নমস্কার। আজকের যে আলোচনা, সেই আলোচনাতে প্রথমেই আমাকে একটু চিন্তায় ফেলে দিল এই কারণে যে সুস্থ এবং উন্নত সমাজ, এই কথাটা কিভাবে উঠল। মানব সভ্যতা অনেক দূর অতিক্রম করে আজ একবিংশ শতাব্দীতে এসেছে। কাজেই এই সময়ের মধ্যে আমরা অনেক চড়াও উতরাও দেখেছি, কিন্তু এক সময়ে যে সভ্যতা বা সামাজিক উন্নতি এর কোনো ঘাটতি অন্তত বেশি না বললেও বিগত দুই শতাব্দীর মধ্যে আমরা সমাজকে উত্তর এগিয়ে থাকতে দেখেছি। তাহলে আমাকে প্রথমেই এই কথাটা ভাবিয়ে তোলে যে সুস্থ এবং উন্নত, তাহলে যেখানে সমাজ অনেক দূর এগিয়ে গেছে সেখানে একটা পরোক্ষভাবে এই প্রশ্নটাই এসে যায়, সমাজে সুস্থতার অভাব আছে। সমাজ উন্নতির পরিবর্তে সেটা অধঃপতনের দিকেই চলছে বা অনেকটাই অধঃপতিত অবস্থায় রয়েছে।
তো সেখানে আমি দুটো বিষয়ের উপরেই বিশেষ করে জোর দেব। নাগরিক সমাজ কি প্রয়াস নিতে পারে এইটাকে আমি পরবর্তীকালে কিছু আমার ধারণা ব্যক্ত করার ইচ্ছা রাখি। আগে এই সুস্থ অসুস্থতার প্রশ্ন বা উন্নত অনুন্নতির প্রশ্ন কেন এসে গেল সেই জিনিসটাকেই আমি এখানে আমাকে ভাবিয়ে তুলছে। এই একবিংশ শতাব্দীতে আমরা যারা সিনিয়র সিটিজেন হিসেবে এখনও পৃথিবীতে রয়েছি, তাদের মধ্যে প্রায় সকলকেই, অন্তত যারা কিছুটা শিক্ষা দীক্ষায় অগ্রসর, তাদের সকলকেই কথাটা ভাবাবে। এখানে দুটো জিনিস আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম, এমনকি কলেজেও, তখন একটা বিষয় ঘুরে ফিরেই আমাদের সামনে আসতো, সেটা হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তা এখন যারা বিজ্ঞানের ছাত্র, যেমন আমি সাহিত্যের ছাত্র, কেউ বিজ্ঞানের ছাত্র, কেউ বাণিজ্যের ছাত্র, কেউ টেকনিক্যাল এডুকেশনের ছাত্র, কেউ চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, একটা যার যার পছন্দ এবং ক্ষমতা অনুযায়ী প্রত্যেকটি মানুষই সেভাবে আজকে এগিয়ে যেতে চলছে। কিন্তু এই অগ্রগতির পথ যে সহজ পথ নয়, সেই কথাটাই আমাদের আগে ভাবতে হবে। কেন? বিজ্ঞানকে আমি দোষারোপ করছি না, বিজ্ঞান ছাড়া আমাদের একদিনের জীবনও আর চলে না, চলতে পারে না। আপনি ভাবুন, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন আপনার আমার কি অবস্থা হবে? এই কিছুদিন আগেও খবরের কাগজে দেখলাম একটা গেল রোগ উঠেছে, ইন্টারনেট বন্ধ ছিল বেশ কিছু সময় ধরে, এটাকে লম্বা সময়ই বলতে হবে, আবার সেটা রিস্টোর্ড হলো, যেন সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তো এই অবস্থাতে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন আমরা এখন চিন্তাও করতে পারি না। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে বিজ্ঞান তো অবশ্যই আশীর্বাদ, ইটস এ বুন। তো এখন অভিশাপের প্রশ্নটা উঠল কেন? প্রথমে আমি এই ব্যাপারে বলবো যে আলফ্রেড নোবেল নিজে তার নামে তার টাকায় এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে, শান্তি স্থাপনার উদ্যোগের জন্য, নানাভাবে রসায়ন শাস্ত্রের জন্য, নানা বিষয়ে নোবেল পুরস্কার প্রতি বছরই দেওয়া হয়। শুধু একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার মনে পড়ে, বা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও হতে পারে, অনিবার্য কারণে, যুদ্ধের কারণে 1901 সনেই নোবেল পুরস্কার চালু হয়, সেই থেকে আজ অবধি চলছে। যেমন এবারের বছর যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, তিনি দক্ষিণ আমেরিকার একজন মহিলা, যিনি রাজনীতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে উন্নত করার পরিকল্পনায় দীর্ঘকাল যাবৎ কর্তব্যরত রয়েছেন, এবং সম্ভবত উনি বর্তমানে সে দেশের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী বলেও শুনেছি।
তো এখন এই মহিলা এবার এই গত কিছুদিন আগে যে ঘোষিত হলো শান্তি পুরস্কার পেয়ে গেলেন। আর আমাদের পাশেই পূব দিকে রয়েছে মায়ানমার রাজ্য, যেটাকে আগে বলা হতো ব্রিটিশদের সময় বার্মা। সেখানে আং সান সুচি, তিনি বিরোধী দলের নেত্রী, দীর্ঘদিন যাবৎ চলছে সামরিক শাসন। এখন তিনি হাউস অ্যারেস্ট বা অন্তরীণ গৃহের অভ্যন্তরে অন্তরীণ আছেন বলে এটা শুনি। কারাগারেও দীর্ঘদিন ছিলেন, তাকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এই কথাটা কেন এলো তারও একটা যুক্তি আছে। আপনারা জানেন সারা বিশ্বে একটা অস্থিরতা আজ প্রায় 4 বছর হতে চলছে। বিশেষ করে বর্তমান রাষ্ট্র রাশিয়া, বা তারা সংক্ষেপে রাশা বলে, এবং তার পার্শ্ববর্তী যেটা এককালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন, এই দুটি রাষ্ট্রের মধ্যে যে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষ সারা বিশ্বময় তার একটা বিপরীতমুখী বা একটা ধ্বংসাত্মক রূপ নিয়ে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এবং সেটার যে নিট ফল, সেখানে অর্থনীতিতে, জনসংখ্যার ক্ষেত্রে বা সামগ্রিকভাবে বিভিন্ন রাষ্ট্রের বাজেট বা জনকল্যাণের যে প্রচেষ্টা, এইসব বিষয়ের উপরে দারুণভাবে আঘাত হানার চেষ্টা করে চলছে। আমি ডক্টর মুকুল কুমার ঘোষ মহাশয়কে, ওনার যে জ্ঞানের ভাণ্ডার, ওনার থেকে অনেক কিছু শোনার আছে। আমি একটু ওনাকে থামাতে চাইছি এই জন্য যে এই আলোচনাটাকে আপনি যে মার্গে নিয়ে যাচ্ছেন, সেই মার্গে লাস্টের দিকে আপনি যখন বলবেন, আমি একটু আলোচনাটাকে একটু অন্যদিকে ঘোরাই। বাকি যারা রয়েছেন তাদের আলোচনাটা একটু শুনে নেন, নিয়ে আপনাকে দিয়ে আমরা শেষ করব। কারণ আপনি এত মূল্যবান বেশ কিছু জায়গায় এবং আন্তর্জাতিক স্তরের আলোচনা করছেন, যেটা প্রথমেই যদি চলে যায় আমরা মনে হয় যে আমাদের যার শেষ ভালো তার সব ভালো। এই প্রবাদটা আমাদের বাংলা ভাষায় একটা অত্যন্ত অতি পরিচিত শব্দ। তাই আমি ডক্টর স্যারকে বলবো যে আপনি একটু, অনেক আলোচনা আপনার থেকে আমরা নিতে চাই, যে আপনি আমাদের রাজ্যের একজন গুণী ব্যক্তিত্ব, এবং আপনি যেই প্রেক্ষাপটে আলোচনাগুলি করবেন সেটা আমরা বাকি আমাদের দুজন যারা রয়েছেন আজকে প্যানেলে তাদের কাছেও আসতে চাই। আপনি যেই কথা বলছেন যে ইউক্রেন এবং রাশিয়া সামান্য যুদ্ধ নয়, এটা মানে দিনকে দিন এটা মানে থামার কোনো নাম নিচ্ছে না, এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, মানবতা বিরোধী জায়গায় চলে যাচ্ছে, বহু জিনিস নষ্ট হচ্ছে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ, বা বলতে গেলে যেটা বলা যায় যে আমাদের যে থিওরিক্যালি যেই কথাগুলি আপনারা বলেন যে মেলদোল, প্রাকৃতিক মেলবন্ধন, এই মেলবন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, হাওয়ায় ধোঁয়ায় চারিদিকে গরম হয়ে যাচ্ছে। বিভিন্ন আমাদের যে বলতে গেলে যেটা বলি যে আমাদের পলিউশন, এই পলিউশনের তীব্রতা এমন জায়গায় যাচ্ছে কল্পনা করা যায় না। এই আলোচনাগুলি আমরা নিশ্চয়ই করব, কিন্তু পাশাপাশি আমি আপনাকে একটু সম্মানের সঙ্গে বলছি যে আপনার আলোচনার প্রেক্ষাপট যেই জায়গায়, সেটা আপনার শেষ দিকে যদি করেন তাহলে আমি ম্যাডামের কাছে একটু যাই। ম্যাডামের থেকে একজন শিক্ষা জগতের প্রচুর মানুষকে উনি হয়তো পড়ান বা শিক্ষান, ওনার নিজের পরিবার আছে। আমি ম্যাডামকে একটা কথা বলবো, ম্যাডাম এটাকে অন্যভাবে নেবেন না। আপনি একজন মা, অভিভাবিকা, আপনি একজন শিক্ষিকা, এবং আপনি একজন সমাজলব্ধ মানুষ। এই তিনটি প্রেক্ষাপট থেকে আপনি
কিভাবে আমরা যেটা সুস্থ এবং উন্নত সমাজ বলছি, সুস্থ বলতে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ মন মানসিকতার মাধ্যমে সুস্থ প্রচেষ্টা নেওয়া যায়। এবং এই জায়গাগুলি যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, যেমন স্যার যেটা বললেন, সত্যি তো আমরা প্রায় সময় বলতাম যে বিজ্ঞান ও দান না অভিশাপ, এই জায়গাটা চলে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার ব্যবহারের যে জায়গাটা, সেটা আমরা জানি না দেখে এটা অভিশাপের দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং এই আলোচনা করব আমরা, কিন্তু তার আগে আপনাকে 3টে পার্টে আমি একজন, প্রথমত মা, অভিভাবিকা, একজন শিক্ষিকা, একজন সমাজলব্ধ মানুষ, এই 3টে ধারায় আপনি আপনার কথাগুলি যদি তুলে ধরেন, আমাদের যে সুস্থ উন্নত সমাজ গঠনে আপনার ব্যক্তিগত মতামত যদি দেন, আমরা সেই জায়গাটাতে আলোচনাটাতে আনতে চাইছি। একটু আপনারটা নেই, আপনার একটু ধন্যবাদ স্যার। নমস্কার। আজকে এই পজিটিভ বার্তার আলোচনায় অংশ নিতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত। এই সুস্থ ও উন্নত সমাজ গঠনের নাগরিক প্রয়াসের মতো একটা সুন্দর টপিক নিয়ে কথা বলতে পারাটাই সত্যি সৌভাগ্যের ব্যাপার। আমি একজন শিক্ষিকা, আবার মা হিসাবেও আমি নিজেকে মনে করি। তাই আমার মনে হয় নাগরিক প্রয়াস শুধু বাইরের কাজ নয়, সেটা ঘরের ভেতরে থেকে শিক্ষা, মূল্যবোধ আর ভালো অভ্যাস গড়ে তোলার মধ্যেই আছে। তো আমি প্রথমে মার ভূমিকাটা একটু বলি। মা হওয়াটা, মানে শুধুমাত্র জন্ম দেওয়া কিন্তু সাফিসিয়েন্ট না। আমরা মানে অনেক কাজ করতে হয়, অনেক, মানে এই যে লালন পালন করে শিশুটাকে বড় করা, সেটা খুবই মানে টাফ বলবো, খুবই মানে। তো এখন আমি এটা বলতে চাইছি যে এই যে আমরা এখনকার দেখি যে একটা মানে বাচ্চা যখন কথা শোনে না, মানে আমি কিন্তু একটু ইনফ্যান্টের কথাও বলছি, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য ইনফ্যান্ট, যে আমি এখন বাচ্চারা কথা শোনে না বা কত মানে ধরুন মানে একটু স্কুলে যেতে চাইছে না, খাচ্ছে না, তখন আমাদের মায়ের যে একটা টেন্ডেন্সি থাকে, একটা ইজিয়েস্ট প্রসেস থাকে যে একটা মোবাইলটা ধরিয়ে দিই। এটা মানে মোবাইলটা ধরালে হয়তো বা বাচ্চাটা চুপ করে যাবে, সেটা করে বাচ্চাটা, সেটা কিন্তু মোবাইলটা ধরে গেছে বাচ্চাটা চুপ করে ওই খানিকটা সময় সে চুপ করে থাকে, তখন হয়তো বা সে খেয়ে নেয়। কিন্তু মা কিন্তু ভাবলো যে হ্যাঁ আমার কাজটা সেরে গেল, বাস হয়ে গেল, আমি সারলাম, খাওয়াতে পেরেছি অ্যাটলিস্ট। এই যে কাজটা উনি করছেন দিনকে দিন কিন্তু এটা বেড়ে যাবে। কিন্তু এটা যে আজকে সেই মোবাইলটা দিয়ে করলো, কালকেও সেম জিনিসটা রিপিট হবে, তার পরশু দিনেও সেম জিনিসটা রিপিট হবে, আরও বাড়বে। তো এটা কতটুকু সঠিক? এটা মোটেও সঠিক না। আজকে যদি আমি যদি মোবাইল এই যে ইলেকট্রনিক্স ডিভাইস কথাটা যে বলছি, এটা যদি আমি মোবাইলটা না ধরে আমি যদি ওকে অন্য কিছু দেখে, ঘরে তো অনেক জিনিস থাকে, ওয়াটার বটল আছে, টপ আছে, বা যে কোনো জিনিস, হ্যাঁ ঘরে যে কোনো জিনিস, ওইগুলি যদি আমরা একটু ধরে ওদেরকে, বা মাটি কচলাতে কচলাতে সে যদি ভাত খায়, তাতে মন্দ কী? তো ওই জিনিসগুলি সে যখন ধরবে, সে ফিল করবে ব্যাপারটা যে হ্যাঁ মানে কিছু একটা ধরেছে, ওই জিনিস তার মেন্টালি ডেভেলপমেন্ট অলরেডি হয়ে যাবে, তো হতে শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে মানে আমরা কি করছি, যে আমাদের কাজটা সুবিধার্থের জন্য আমরা কি করছি, বাচ্চাকে মোবাইলটা ধরিয়ে দিচ্ছি। তাতে হলো কি, ওর যে মেন্টাল যে ডেভেলপমেন্টটা, এটা কিন্তু বাড়ছে না, এটা লিমিটেড হয়ে আছে। তো আমি যদি ওই কাজটা যদি এরকমভাবে করি, বিভিন্ন জিনিস দেখিয়ে ডেকে যদি করি ওদেরকে, তাহলে কিন্তু ওর মেন্টাল ডেভেলপমেন্টটা বাড়বে। হ্যাঁ, যেমন বাবা দেখছে, শিশুটি যখন দেখবে বাবা একটা গার্ডেনিং করছে, গাছ লাগাচ্ছে, সুন্দর করে গাছে জল দিচ্ছে, তারপরে রোদ লাগাচ্ছে, তখন শিশুটি যখন দেখবে বাবার এই কাজটা, তখন সে কিন্তু ভাববে যে হ্যাঁ বাবা এটা করছে, আমাকেও করা উচিত, এরকমই করতে হয় গাছটা বড় করতে হলে। তেমনি বয়স্কদের বাড়ি ঘরে যেমন বয়স্করা আছে, হ্যাঁ, তো ওদের দেখাশোনার ব্যাপারটা, হ্যাঁ, বাবা কীভাবে দাদু দিদা দেখছেন, হ্যাঁ, তো আমাকেও করতে হবে। তো আমাদের এটা মোটেও ভোলা উচিত না যে আজকে শিশু কিন্তু সে কালকের ফিউচার হবে। তো এটাই মানে
ওরা যে এটা যা দেখবে আমি যা করব সেটাই কিন্তু ওরা করতে মানে চাইবে, ওরা করতে মানে করবে এই জিনিসটা। তো আমি একটা ছোট্ট একটা ইনস্ট্যান্ট দিতে চাই, একটা ছোট্ট আমি একটা গল্প বলি, যেটা আমি এটা আমি যেহেতু আমি টিচার, আমি একটা আমি ওই স্টুডেন্ট নিয়ে একটা কথা বলছি যে এখন আমি মানে একটা কি বলবো, একটা লোক সে টিচারের কাছে গেছে, তো টিচারের কাছে গিয়ে বলল যে নমস্কার মাস্টারমশাই। তো মাস্টারমশাই হ্যাঁ নমস্কার, তুমি কে বাবা? তখন লোকটি বলল যে মাস্টারমশাই আমাকে চিনতে পারেননি, আমি আপনার সেই 25 বছর আগের আমি স্টুডেন্ট ছিলাম, আপনি আমাকে পড়াতেন, 25 বছর আগের কথা সেটা। তো মাস্টারমশাই বললেন যে বাবা দেখো আমি তো এখন চোখে দেখি না, আমি আমার সব ভুলেও যাই, তো আচ্ছা বলো তুমি কেন এসছো তাহলে? তখন বললো মাস্টারমশাই আমি এখন আপনার মতোই আমি শিক্ষক হয়ে গেছি। আমি বলছি ভালো কথা। তো মাস্টারমশাই বললে তুমি শিক্ষক হলে, তুমি আর অন্য কোনো প্রফেশন কেন মানে ইয়ে করলে না? ডাক্তার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে, আরও কত প্রফেশন আছে, সেটা তুমি চুজ করলে না কেন? ওয়াই অনলি দিস টিচার অনলি? ওয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দিস প্রফেশন? অ্যাকচুয়ালি টিচার ইজ নট আ প্রফেশন এনিওয়ে। তো ও বললো যে হ্যাঁ মাস্টারমশাই আমি আপনার থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি টিচার হয়েছি। কেন কেন সেটা কি হলো? তখন সেই বাচ্চাটি মানে ওই লোকটা বলল যে মাস্টারমশাই আমার নাম অমর, জানি না আপনার মনে আছে কি না, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন একবার একটা ঘটনা ঘটেছিল। আমার ক্লাসেরই একটা ছেলে, সে খুব ধনী পরিবার থেকে বিলং করতো, সে খুব সুন্দর একটা ঘড়ি পরে এসেছিল ক্লাসের মধ্যে। তো বাদ কি বাদ সে ঘড়িটা হারিয়ে গেছে, ও খুঁজে পাচ্ছিল না। তখন সে কমপ্লেন করলো আপনাকে, কেন কি আপনার নেক্সট পিরিয়ড আপনার ছিল। তো কমপ্লেনটা আপনি শুনে বললেন যে ঠিক আছে আমি দেখছি। আপনি ক্লাসে এসে বললেন যে তোমরা ঘড়িটা নিয়েছো ফেরত দিয়ে দেবো, আমি পানিশ করব না। তখন আমার মাস্টারমশাই তখন আমার মনে আসলো যে আমি যদি এখন বলি যে আমি ঘড়িটা নিয়েছি সবার সামনে, তাহলে আমি লজ্জায় পড়ে যাব, সবাই আমাকে চোর বলবে, হ্যাঁ, তো সবাই আমাকে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমি কিছু বললাম না। তারপর মাস্টারমশাই আমি দেখলাম আপনি বললেন ঠিক আছে কেউ কিছু বলছো না, তাহলে আমি তোমাদেরকে একটা তল্লাশি নেব। তা আপনি দরজাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি তল্লাশি শুরু করলেন, সবাইকে দাঁড়াতে বললেন সবাই চোখ বন্ধ করো, আমি তল্লাশি নেব। তো সবাই চোখ বন্ধ করলো, মাস্টারমশাই তল্লাশি শুরু করলেন, একের পর এক তল্লাশি চলছে। যখন মাস্টারমশাই আপনি যখন আমার কাছে এসছেন, আমার পকেট থেকে যখন আপনি ঘড়িটা পেয়েছেন, তখন আমার ভাবলাম যে এখন কি হবে। তখন আপনি দেখলাম যে আপনি ঘড়িটা নিয়ে সোজা সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি তল্লাশি মানে আপনার কন্টিনিউ রেখেছেন, উনি শেষ পর্যন্ত উনি তল্লাশি করলেন। তারপরে সবাইকে বসতে বললেন যে তোমরা সবাই বসো। তারপর উনি ঘড়িটা ওনার যে ছেলেটির হারিয়ে গেছিলো ওই ছেলেটাকে আপনি দিয়ে দিয়েছেন। তখন সবাইকে বসতে বলে আপনি বললেন যে তোমরা দেখো স্কুলটা তো সবার জন্য, এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটার মধ্যে কে গরিব কে ধনী এটা নেই, এখানে শো অফের জায়গা না, এটা স্কুল সবার জন্য, সবাই একভাবে একই রকম ইউনিফর্মিটি থাকতে হবে স্কুলের মধ্যে। তো আমার ওই কথাটা শুনে মাস্টারমশাই এত ভালো লেগেছে, মানে তখনই আমি তখনই ডিসিশন নিয়ে নিলাম যে হ্যাঁ আমি ভবিষ্যতে টিচারই হব, আমি আপনার মতো শিক্ষকই হতে চাই। তখন মাস্টারমশাই বলল যে মাস্টারমশাই তখন বললো যে কেন তুমি, কিন্তু বাবা আমি তো এখনও জানি না যে তুমি যে ঘড়িটা চুরি করেছো, সেটা তো আমি এখনও জানি না। তখন সে অবাকে বললো কেন মাস্টারমশাই আপনি জানেন না? আপনি বললেন না আমি কিভাবে জানবো বলো তো, আমিও তো চোখ বন্ধই ছিল, আমার চোখও বন্ধ ছিল। তো দেখুন এই হলো শিক্ষক। তো এই যে টিচার উনি কিভাবে মানে ট্যাক্টফুলি বাচ্চাটাকে সবার সামনে লজ্জা না দিয়ে সে সঠিক পথে নিয়ে আসলেন। আজকে বাচ্চাটি সে একজন টিচার হয়েছে সে। তো আমি যাই হোক আমি টিচারের কথা বলছি না, এই যে ছোট ব্যাপারগুলো এইগুলি যদি আমরা বিভিন্ন প্রফেশনে, নট অনলি দ্য টিচিং প্রফেশনে, বিভিন্ন প্রফেশনে কিন্তু এই জিনিসগুলি ঘটতে থাকে। আমরা যদি সঠিক পথে যদি এগুলি বুঝিয়ে আনতে পারি, আমার মনে হয় সুস্থ সমাজ গঠনটা অনেকটা হেল্পফুল হবে।
আমি মাঝখানে একটু ম্যাডামকে একটু সংযোজিত করি, আপনার আলোচনাটা এত সুন্দর লাগলো, বিশেষ করে এক্সাম্পল যেটা দিলেন এটা অত্যন্ত, কাউকে দুঃখ দিল না এবং কারোর সামনে ছোট করলো না, কিন্তু উল্টো দেখা গেল ছেলেটাও মনে মনে প্রতিজ্ঞা নিল যে আমি যদি হই আমার ফিউচার, আমি মাস্টারমশাই হব, আমি টিচার হব, এবং এই শিক্ষাটা সে উন্নীত হলো। এটা অত্যন্ত দারুণ একটা সুন্দর গল্প আপনি বললেন, যেটা সমাজ দর্শনের ক্ষেত্রে একটা কাজে লাগবে। আমার কিছু জায়গা আপনাকে মনে হয় একটু সাপোর্টিং ওয়ার্ড দেই। সেটা হচ্ছে যে আগে আমরা এখন সিনিয়র সিটিজেন, কিন্তু যখন আমরা ছোট ছিলাম, ধরুন ক্লাস 4-5 পর্যন্ত যখন পড়ি, আমরা কিন্তু বাবার সঙ্গে শুতাম না, মার সঙ্গে শুতাম, এবং 2 ভাই বোন এরকম আমরা মার সঙ্গেই শুতাম একটা বড় খাটের মধ্যে। খুব প্র্যাকটিক্যাল আলোচনা, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন। মার কাছে আমরা গান শুনতে চাইতাম, মা তুমি একটা গান গাও না, তাহলে ঘুম চলে আসবে। বা মা এক এক দিন মহাভারত রামায়ণের এমন এমন অধ্যায় তুলে ধরতেন যা আমাদের বই পড়তে সহযোগিতা করেছিল। যখন আমরা বইটা পড়তাম, মহাভারত বা রামায়ণ যখন আমাদের সাবজেক্টে এসছে, তখন দেখতাম মার সেই ক্লাস 4-5-এ যখন পড়ি সেই সময়কার যে আলোচনাটা, এটা মিলে যাচ্ছে এবং এত অদ্ভুত লাগতো, মনে যেন পড়া। ওই এখন যেমন আমরা যেটা নাকি বলি যে ভিজুয়াল অ্যান্ড অডিও দুটোই যদি একসঙ্গে চলে তাহলে সেটা ভুলবার নয়। চোখের পাতা যদি একবার নয়নমণি যদি দেখে নেয় কোনো জিনিস, সেটা সহসায় 100 বছর 150 বছর যতদিন সে জীবিত থাকবে তার সাথে থাকবে ওই দর্শনটা। ঠিক তেমনিভাবে মার সেই গল্প বলার ছলে যে নতুন শিক্ষা দিচ্ছে, সেই জায়গাটা নেই। আরেকটা জিনিস অত্যন্ত উপলব্ধির জায়গা, যে কোনো পরিবারেই আগে অলমোস্ট বলা যায় 51ভুক্ত পরিবার ছিল। 51ভুক্ত পরিবারে একটা প্লাস পয়েন্ট ছিল, মাইনাস তো থাকবে সব কিছুরই, পজিটিভ নেগেটিভ থাকে। আমরা নেগেটিভটা আলোচনা করতে চাই না, উই শুড গো ইন পজিটিভ ওয়ে। তো আমাদের পজিটিভ চেতনার জায়গা থেকে বলবো, আমরা ওই সময় কিন্তু এক একটা পরিবারে 4-5 ভাই বোন ছিল এবং বাবা একজন, তিনি কর্মরত থাকতেন। তো আর্থিক জায়গায় কিন্তু খুব সাংঘাতিক মধ্যবিত্ত পরিবারগুলি ছিল না। সেক্ষেত্রে খাওয়া দাওয়া বলুন বা শেয়ারিং বলুন, এই শেয়ারিং জিনিসটা ওইখান থেকে শেখা হয়েছে। ছোট একটা বোন আছে, বোনেরটা ভালো, বাবা আমারটা যেরকম হলে হবে, বোনেরটা ভালো করো, প্রয়োজন আমারটা লাগবে না, এরকমও করা হয়েছে। খাওয়ার ক্ষেত্রেও দেখা গেছে ডিম বা মাংস কোনো একটা ইম্পর্ট্যান্ট আজকে হচ্ছে, ভালো লাগছে, সেটা বোনকে দাও, সে ছোট সবচেয়ে, তাকে আদর করার জায়গাটা, এটা কি এই শেয়ারিংটা। আজকে আমরা মান্নাদের গান দিয়ে আমরা এটা শুনছিলাম, মান্নাদের গান শুরু করার আগেই, ঠিক সেই মান্নাদের সেই কলির মতো, তুমি আর আমি আমাদের সন্তান এই আমাদের পৃথিবী, একেবারে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি, এই নিউক্লিয়ার ফ্যামিলিতে গিয়ে যেটা হচ্ছে, সেখানে শেয়ারিংয়ের কোনো জায়গা নেই। মা বাবা দুজনই, আজকের যে ব্যস্ত জগৎ, মা বাবা দুজনই কর্মরত থাকছেন। বাচ্চাটা হয়তো যিনি পরিষেবা দেন বাড়িতে, ওনার মাধ্যমে পালিত হচ্ছে। তো সেখানে অনেক কেয়ার করার জায়গা আনকেয়ার জায়গাতে সে বড় হচ্ছে। এই জায়গাগুলি, এবং সন্ধ্যার পরে যখন মা বাবারা কাজের থেকে আসছেন, আবার রান্না বান্না, আবার যার যার ইয়ে করা, এই জায়গাগুলি যখন যাচ্ছে, বাচ্চাটার জন্য কিন্তু সময় দিতে পারছে না। এতে কিন্তু ডিপ্রেশনে ভুগছে বাচ্চাটা। এটা ডাক্তারবাবুরা ভালো বলেছেন, বলবেনও। আমরা ডাক্তার নই, সমাজের সঙ্গে কাজ করি, আমি একটু ইন্টারফেয়ার করছি, সমাজের সঙ্গে কাজ করি। আমাদের এই জায়গাগুলি নিয়ে আলোচনা করার জায়গা, যেটা হলো বললাম যে মার গান, মার সংবেদনশীলতা, সেই সমস্ত মহাভারত রামায়ণের গল্প, এই জায়গাগুলি, এইগুলি আগে আমাদের কিরম দাগ কাটতো। আরেকটা জিনিস, আত্মীয় পরিজন এলে আমরা সবাই খুব আনন্দ ভোগ করতাম, তাদেরকে পা ধরে নমস্কার করতাম। এই জায়গাগুলি, এইগুলি একটু তুলে ধরবেন। আচ্ছা, তো আমি বলছিলাম কি যে মানে এই যে মানে বাচ্চাদের যে মানে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে বয়স্কদের মানে বাড়িতে যে বয়স্কদের দেখাশোনার ব্যাপারটা, এই যে মা বাবা যখন বয়স্কদের দেখাশোনা করে, এটা বাচ্চারা কিন্তু দেখতে থাকে, এটা দেখে শেখে। কিন্তু আজকে আমরা অনেক সময় আমি বলে না ওই যে কি বলে মানে ওই জায়গাতে নিজেকে দাঁড়া করিয়ে, যে দাদু দিদা আছে বাড়িতে, ওই জায়গায় নিজেকে যদি দাঁড়া করাই তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু অসুবিধাই থাকে না। তাহলে আমাদের ওই বৃদ্ধাশ্রম যে বৃদ্ধি হচ্ছে, কিন্তু এটা কিন্তু আর থাকে না।
ঠিক আছে না? তো এটাই আর কি, মানে আমি এটাই বলতে চাইছি যে এই যে ছোট ছোট ব্যাপারগুলো যে আমরা যদি একটু ট্যাক্টফুলি যদি হ্যান্ডেল করি ব্যাপারটাকে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায়। যেমন আমি আরেকটা ইনস্ট্যান্ট ছোটো দিচ্ছি, যেমন স্কুলে যদি যেমন স্কুলে অনেক সময় অনেক বাচ্চা কথা শোনে না, বারবার বলার পরে কথা শোনে না, জাস্ট দে আর অ্যাভয়েডিং অর ইগনোরিং বলতে পারি আমরা। ওরা কি করে তখন যে মানে ওই ক্ষেত্রে এটা আমি বলছি যে ওই ক্ষেত্রে যেমন আচ্ছা একটা ইনস্ট্যান্ট, যেমন একটা বারান্দা আমি হাঁটছি, হেঁটে দেখছি কি আমি ক্লাসে যাচ্ছি, এমন সময় দেখি এই সামনে কি বলে বারান্দার মধ্যে প্যাকেট পড়ে আছে, র্যাপার পড়ে আছে বিভিন্ন। তো এটা হয়তো আমি ওকে বকে করাতে পারতাম যে হ্যাঁ গো অ্যান্ড থ্রু ইট অন দ্য ডাস্টবিন, এটা বলতে পারতাম। সে এটা না বলে আমি যদি ওই কাজটা যদি ফেলে দিই, প্যাকেটটা নিয়ে যদি আমি ইনস্ট্যান্ট যদি করে দিই, সে বাচ্চাটা কিন্তু সে আসবে, সে কিন্তু করবে, ম্যাডাম করতে পারছে, ওয়াই নট মি, আমি কেন করতে পারছি না, আমি কেন করবো, মানে আমি করে নেব, সে আমাকে দেখে হয়তো বা সে ইনস্ট্যান্ট ওইটা করবে। তো এই জিনিসটাই মানে একটু ছোট ছোট জিনিসগুলো করলেই কিন্তু আমরা অনেকটা ভালো সুস্থ সমাজ গড়তে পারি। ম্যাডামের আলোচনা শুনলাম, এবার আমরা আমাদের সঙ্গীত জগতের যে মুখ, এই রাজ্যের একটা প্রথিতযশা শিল্পী বিনয় সরকার, ওনার কাছে যাব। উনি বয়সেও তরুণ অনেক, উনি আমাদের থেকে অনেক বেশি সমাজকে অন্যভাবে অন্য চোখে দেখেন। সেই জায়গায় ওনারা কিভাবে চিন্তা করছেন বা উনি কিভাবে চিন্তা করছেন সমাজটা সুস্থ বলতে, আমি বারবার যেটা বলতে চাইছি, সমাজ কি অসুস্থ, যে প্রশ্নটা উঠে আসতে পারে। না, একবিংশ শতাব্দীতে আমরা অনেক উন্নত হয়েছি, কিন্তু এই উন্নতই শেষ কথা নয়। কারণ বারবার একটা কথা বলছি যে আমাদের মনি ঋষিরা বলে গেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের যে মানসিক শারীরিক চেতনাবোধ এবং কর্মপ্রচেষ্টা, এগুলি যদি আমরা সমান তালে বজায় না রাখতে পারি, সঙ্গে ডিসিপ্লিন এগুলি নিয়ে যদি আমরা না চলতে পারি, তাহলে সেটা একবিংশের পরেও আমরা হয়তো পাবো না। কিন্তু এখন যা সময় আমাদের, সেই সময় কিন্তু আমরা অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে প্রায় পৌঁছে গেছি, আর সামরিক দিক দিয়ে আমরা বিশ্বের তৃতীয়তম স্থানে বর্তমানে রয়েছি। তো স্বাভাবিকভাবেই মানসিক চেতনার উন্নত দ্বার খোলার এটাই শ্রেষ্ঠ জায়গায়, যেখানে আমাদের দেশ বিশ্বের অন্যতম জায়গায় একের পর এক মনি ঋষিরা এখানে জন্মগ্রহণ করেছেন এবং এখনও করছেন, এখনও করছেন। স্বামীজির থেকে আরম্ভ করে যারা যুগপুরুষ, তাদের যে বয়ান, সেই জায়গাতে আমরা যদি যেতে চাই, আমাদের বিনয়বাবু এই প্রশ্নে কিছু আলোচনা করবেন। নমস্কার সবাইকে। ম্যাডাম খুব ভালো আলোচনা করেছে, একটু আগে আমরা শুনতে পেলাম। এবার ঘটনা হলো এই যে প্রোগ্রাম পজিটিভ বার্তা, এটা খুব ভালো প্রোগ্রাম, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি সত্যি খুব কি বলবো, এই প্রোগ্রামটাতে এসে খুব ভালো লাগছে। এখন এই অল্প কিছু সময়ের মধ্যে বলতে গেলে যে আমরা সুস্থ সমাজ গড়ব, সুস্থ সমাজ গড়া মানে একটা খুব কঠিন কাজ তা নয়, আবার খুব একটা সহজ তাও নয়। আমার মনে হয় ভালোটা সবসময় নিজের ঘর থেকে শুরু করতে হয়। Charity begins at home, right? ম্যাডাম এখন বলছিল যে বাচ্চারা মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে, আমারও ঠিক খুব ছোট আমার ছেলে। তো আমার মনে হয় মোবাইল ফোনটা তো সত্যি আকর্ষণীয় ব্যাপার একটা, আমরা সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি। তো ফোনেও অনেক কিছু ভালো আছে, ওটা ভালো কাজে লাগাতে হবে। বাচ্চাকে বোঝাতে হবে, ওকে বকে দকে বা ওইরকম কিছু করে হবে না, ওকে খুব আদর দিয়ে বোঝাতে হবে। আমার ছেলেকে আমি যখন অনেকক্ষণ মোবাইলটা ইউজ করতে চাই, একটু একটু করবে, তো আমি ওকে ওই ফোনটার কথা ডিরেক্ট না বলে ওকে অন্য কোনো কাজে ব্যস্ত করে দিই। আমি কিছু একটা করলাম, একটা ফুল গাছ লাগাচ্ছি, ও আমাদের সঙ্গে যাচ্ছে। মানে সুস্থ সমাজটা করতে গেলে কি করতে হবে আমার মনে হয় আমাদের ঘরের যে ছেলে মেয়ে রয়েছে ওদেরকে একটা ভালো শিক্ষা দিতে হবে, তাহলেই আগামী দিনে সমাজটা আরও সুন্দর হবে। তারপর আমরা সবাই চাই আমাদের সমাজটা সুস্থ হোক, কিন্তু আমাদের
নিজেদের যখন আমরা ঘুম থেকে উঠলাম, ঠাকুর প্রণাম করলাম, বাজার গেলাম, সব কিছু সিস্টেমেটিক করতে হবে। এবং দাদা বলছিল কিছু কিছু কথা, যে অনেক দিন আগের কথা, আমার ঠিক অনেকটা আমার বাবা জেঠার কথা মনে পড়ে গেছে। আমি তো এরকম একটা সময় আছি যে আমরা একদম কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলাম, তখন থেকে বাবা সব কিছু শিখিয়েছে। কিন্তু আজকের দিনে বুঝতে পারছি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল বাবা আমাদেরকে যে শিক্ষাগুলি দিচ্ছিলেন, আজকে আমি নিজে অনুভব করতে পারছি। যাক, খুব বেশি একটা আলোচনা করব না। সুস্থ সমাজ এখন করতে হলে আমরা সবাই নিজেরা ডিসিপ্লিন অনেক পড়েছি বইয়ে, তো এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। পজিটিভ নেগেটিভ সব কিছু থাকবে, কিন্তু পজিটিভটা ধরে 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 ধরে। আরেকটা জিনিস আমার খুবই এখন একটা যেটা আমার নজরে আসছে, আগে যেন গুরুজনদের একটা মান্যতা ছিল, এখন যেন এটা প্রায় কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে। আগে যদি দেখতাম রাস্তায় আমাদের জ্যাঠামশাই বা মাস্টারমশাই আসছে, তো আমরা ওই রাস্তাটাই ছেড়ে দিতাম, ওই অন্যদিকে কী যেন একটা ভয়, আসলে ওটা ভয় না, ওটা ছিল শ্রদ্ধা। আজকে কি হচ্ছে, আমার ধরুন আমার একটা ছোটো ভাইদের আছে বা বাড়িতে ছোটো অনেকে আছে, যদি রাস্তায় গিয়ে যদি কোনো একটা ভুল কাজ করে, যদি ওকে কেউ বলে দেয় ও কাজটা করো না, ওটা ভালো না, কিন্তু আমাদের বাড়িতে যে এখন গার্জিয়ান, বাচ্চার গার্জিয়ান থাকবে, ও গিয়ে যদি বলে ওটা কেন বলেছেন, ওরকম করতে নেই। ঠিক আছে, আমরা সবাই জানি। তো সুস্থ সমাজ গড়তে গেলে আগে নিজেকে খুব সিস্টেমেটিক চলতে হবে, খুব হাসি খুশির মধ্যে নিজের কাজগুলো সব ঠিকঠাক করে, তারপর আমার মনে হয় সমাজে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, যারা সমাজে আছে অনেক গরিব মানুষ, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাদের যাদের যে কাজগুলো, ধরুন কেউ একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, গরিব বাড়ি আছে, ওদেরকে গিয়ে নিজের উদ্যোগে কিছু একটা করতে হবে, সহযোগিতা তাদের করতে হবে। তো সুস্থ সমাজ মানে আমার যতটুকু মনে হয় নিজের ঘর থেকে একটু একটু করে শুরু করতে হবে, এবং আস্তে আস্তে এটার ব্যক্তিটা ছড়িয়ে যাবে। বিনয়বাবুর কথা যেটা নাকি বোঝা গেল যে একদম সঠিক জায়গায় উনি আলোচনা করেছেন। আমি আবারও এই প্রসঙ্গে আসার আগে আবার একবার বলবো যে দর্শক বন্ধু, আপনারা শুনছেন আমাদের আজকের প্যানেলে তিনটে দিগন্তের মানুষ, তারা ব্যক্তিগত আলোচনা করছেন। আমরা ওনাদের আলোচনার যে পজিটিভ জায়গাটা, সেটার থেকে আমরা নির্যাস একত্রিত করছি। যত গুণী ব্যক্তিরা এই আলোচনাগুলি করছেন, সেগুলির থেকে নিয়ে আমরা চাইছি এটা প্রচার যোগ্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ প্রচার না হলে মানুষের মধ্যে এই আবেগ বা এই জায়গাগুলি তৈরি করা যাবে না। একটা বিষয় আমরা বলি যে আমরা ডিসিপ্লিন ওয়ার্ডটাকে ইউজ করেছি, দুই একজন আমরা আলোচনার মধ্যে তৈরি করেছি। এটাও কিন্তু ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো। আমার মনে আছে আমরা বহু বাড়িতে দেখেছি, আমার বাড়িতেও ছিল এই পদ্ধতি, যে বিশেষ করে রাত্রের আহার, রাত্রের যে আমরা ডিনার নেই, আহার করি, সেইটা আমরা একটা নির্দিষ্ট সময় করতাম এবং পরিবারের সকলে মিলে একসঙ্গে ডাইনিং হলে বা নিচে মাটিতে বসে একসঙ্গে পাত পেরে খেতাম। এটা আগে একটা টাইম ছিল এবং সেই নির্দেশিকাটা দিত কে? নির্দেশটা ছিল কার? যিনি পরিবারের প্রধান, উনিই বলে দিয়েছেন যে রাত্রি 9টা, 9:30, 10টা এরম একটা টাইম, এর পরে নয়, এর আগে সবাই একত্রিত খেতে হবে। কারণ সুখ দুঃখ, ভুল চেতনা বা কোনো কিছু জানতে চাইলে ওই টাইমে আলোচনার মাধ্যমে এবং খাওয়ার পর 10-15 মিনিট গল্প করার মাধ্যমে এই আলোচনাগুলি সারা হতো। এবং এটাতে কি ছিল, বাউন্ডস থাকতো, সবাই বাউন্ড থাকতো যে এই টাইমে না গেলে। এবং আমার বাড়িতে তো কড়াকড়ি ছিল, 10টা 5-এ কেউ যদি ঢোকে, হি ইজ নট অ্যালাউ ফর দি ডাইনিং টেবিল। মা গোপনে মাঝে মধ্যে আমাকেও দিত, আমিও দুষ্টু ছিলাম, দেরি হতো, খেলাধুলা করতাম, দেরি হতো। কিন্তু আমি এটা বলছি ক্যামেরার সামনে বলছি, মা হয়তো ম্যানেজ করতো, কিন্তু মা এই কথাটা বলতো, আজকে করে দিলাম, কালকে কিন্তু করব না, সাবধান হয়ে যাও, এটা আজকে করে দিলাম, তুমি একটু দেরিতে এসছো, তোমাকে খাবার দেওয়া হলো। এই যে জায়গাটা, এখানে কি হয়, একটা ডিসিপ্লিনের। আচ্ছা, আরেকটা জিনিস অদ্ভুত লাগে, ভেবে দেখুন তো, আপনার বাড়ির বাচ্চা কটার সময় ঘুম থেকে ওঠে?
এরা সূর্য দেখে না ওঠা, সূর্য ওঠা দেখে কিনা সন্দেহ আছে। যে সূর্য আমাদের অনেক এ বি ডি কি লাগে ডাক্তাররা বলতে পারবে, আমি অতটা জানি না, পারদর্শী নই, কিন্তু এই সূর্যের রে আমাদের শারীরিক জায়গাতে কতটা প্রয়োজনীয় আমরা কেউ পারি না সেগুলি দেখতে বা করতে। তো সেই জায়গায় একটা ডিসিপ্লিন, আগে যেমন একদম পরিষ্কার ছিল 6টা মানে 6টা স্কুলে যেতে হবে, মর্নিং স্কুল। অতএব তোমাকে ইউ হ্যাভ টু ইয়ে করবে, তুমি 5টার মধ্যে তোমাকে উঠতে হবে, ব্রাশ করবে, টিফিন করবে, বেরিয়ে যাবে। এই ছিল নিয়ম যারা মর্নিংয়ের সেকশানে পড়তো। আর যারা ডে সেকশানে পড়তো 10টার থেকে তারা রেডি হয়ে বেরিয়ে যেত, ক্লাস শুরু হয়ে যেত। এই জায়গাগুলি যদি যতক্ষণ না আমরা ফিরে আনবো, এখন পড়ার চাপ তো, যেটা গত কয়েকটা এপিসোডের আগে অত্যন্ত গুণী মানুষ একজন বলে গেছেন, যে এখন বাচ্চা 8 বছর বা 9 বছর বয়সের বাচ্চা, তার যে ওজন, শারীরিক ওজন, তার থেকে বইয়ের ওজন বেশি হয়ে যাচ্ছে। এত সাবজেক্ট, এত কিছু তাকে করতে হচ্ছে, সময় পাচ্ছে না। যে বাচ্চাটা সকাল 8:30 9টায় স্কুল বাসে উঠছে, সে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকছে। সারাদিন সে ঘুমালো কখন, কখন সে রেস্ট নিল, খেলাধুলার মাঠে যাওয়া বন্ধ, মোবাইল এসে গেছে, এখন উপায় নেই কোনো, ওদের টাইমই পাচ্ছে না। এইগুলিও আমাদের এনশিওর করতে হবে। আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, আমাদের যে সিলেবাস, সেই জায়গাগুলিতে একটা পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। বর্তমান উপযোগী সিলেবাস আমাদের দরকার, যেই সিলেবাসের মাধ্যমে সময় নিশ্চয়ই থাকবে, এই টাইমটাতে এই পড়াশোনা করবে, এবং আইডিওলজিক জায়গাগুলিকে সুন্দরভাবে উত্থাপন করতে হবে। কিন্তু শরীর তো আমাদের, এটা খাদ্যের প্রয়োজন, এটার রেস্টের প্রয়োজন, এটার যা যা প্রয়োজন, জল কতটুকু খাবে, অমুক খাবে, একদম মেপে ডাক্তারি শাস্ত্র মতো আমরা চলতে পারবো না। কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে খিদে পেলে তো খেতে পারবো। এই খাবারটা কোন খাবার খাবো, আমি মার্জনা করবেন আমাকে কথাটা বলার জন্য, কারণ বহু বিক্রেতা আছেন, ফাস্টফুড বিক্রেতা, তারা হয়তো একটু রাগ করবেন, কিন্তু এটা ঘটনা, রাগ করবেন না। কারণ হচ্ছে আপনার বাড়ির শিশুও এমন কোনো, যেই ফুডগুলি প্রয়োজনীয় সেই ফুডগুলি নেওয়ার চেষ্টা করুন। রোজ হ্যাবিট করে ফেলবেন না, যাতে ওটাই খেতে হয় আপনাকে, এরকম জায়গায় যাবেন না। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, ডিপ্রেশন বলে একটা শব্দ, যেটা আমরা কোনোদিন শুনিনি ইয়াং লাইফে। ডিপ্রেশন কথাটা আমাদের মধ্যে ছিলই না, কারণ আমরা যখনই কোনো কিছু হারিয়ে ফেলতাম বা মনে দুঃখ পেতাম, তার পরক্ষণে আমরা আবার নিজেদেরকে অন্য উন্মাদনায় নিয়ে আসতে পারতাম, কারণ আমার সহযোগী ভাই বোন বন্ধু বান্ধবের পেরিফেরিটাই এমন ছিল যে আমরা কোনোভাবেই মন ভাঙা অবস্থায়, এখন একাকিত্ব চলে এসছে। এই একাকিত্ব ভীষণভাবে আমাদের ভোগাচ্ছে, এবং ওনাকে আমরা এই যে প্রসঙ্গগুলি, একাকিত্ব বলুন, তারপরে ডিসিপ্লিনের কথা বলুন, যেই জায়গাগুলি প্রয়োজন, এই জায়গাগুলি নিয়ে উনি আলোচনা করে বিশ্ব দরবারের আলোচনা নিয়ে আসুক। এবং ওনার মাধ্যমে আজকের আমাদের আলোচনা, ডক্টর মুকুল কুমার ঘোষ অত্যন্ত গুণী ব্যক্তিত্ব একজন, ওনার আলোচনার মাধ্যমে আমাদের শেষ করার একটা পরিকল্পনা নিয়েছি। স্যার, আপনি একটু বলবেন। আমি আগে যতটুকু বললাম সেটাকে যদি দর্শক শ্রোতা একটা ভূমিকার মধ্যে নেন, তাহলে আশা করব যে আমার উদ্দেশ্যটা, আমার বক্তব্যের কি উদ্দেশ্য, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি নোবেলের কথা আর একটি মাত্র বাক্যেই শেষ করে দেব। উনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। সেই ডিনামাইট দিয়ে পাহাড়ের পাথর কেটে রাস্তাঘাট করে মানুষের সুবিধা করার জন্য এই ছিল তার আবিষ্কার। আমার মনে হয় সেই দিনই সূচনা বিজ্ঞান অভিশাপের, সেটাই প্রথম সূচনা বিজ্ঞান অভিশাপের। তবে তার থেকে আমরা একটা ভালো জিনিসও পেয়ে গেলাম। হি বিকেম রিমোর্সফুল। আলফ্রেড নোবেল, তিনি অনুশোচনায় ভুগেছিলেন অনেক দিন, তারপরেই তিনি চিন্তা করলেন যে জগতে আমার নামটা, পৃথিবীতে আমার নামটা চিরদিন থাকবে, এমন একটা কিছু করে যাই। সেই জন্য তিনি ব্যাংকে অনেক টাকা করে একটা নোবেল ফাউন্ডেশন করে দিলেন। তা এখন আমার প্রশ্ন হলো, তারপরে আপনারা এখানে
আমাদের কথা শুনছেন, অনেক মূল্যবান কথা হলো, এক একজন এক একটা অ্যাঙ্গেল ধরে কথা বলছেন, সবটাই বিশেষ মূল্যবান, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি বলি সেই থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাহলে সমস্যাটা নোবেলের কথাটা উঠলো কেন? নোবেলের কথাটা উঠলোর জন্য বিজ্ঞান আশীর্বাদও বিজ্ঞান অভিশাপও। তো এইবার আমি আমার মূল জায়গায় আসছি। আমি দুটো জিনিসের কথা বলবো, যে কথাটা আমাদের মাননীয় অন্য দুজন বক্তাও আগে আমার আগেই তার মানে বাংলা যেটাকে বলে টোপ ফেলে দেওয়া, অন্তত টোপ ফেলে দিয়ে রেখেছেন, সেটা আমি আরও একটু ইলাবোরেট, একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আমি 100 বার স্বীকার করি, এই যে আমার অস্তিত্ব, সেখানে আমি পদে পদে বিজ্ঞানের আশ্রয় নিচ্ছি বা নিয়েছি বহু আগের থেকেই। এটা এত বড় ধৃষ্টতা আমি করব না যে বিজ্ঞান শুধুমাত্র অভিশাপ। কিন্তু এখন বিজ্ঞান যেন আমার এই কথাটাকেই আবার বাড়িয়ে চড়িয়ে বলে দিচ্ছে, দেখো তোমাদের তো আমি আশীর্বাদ স্বরূপ অনেক কৃপা করেছি, যার ফলে তোমরা এত একেবারে জেড যুগ পেরিয়ে এখন সেই ড্রোন যুগে চলে এসছো। মানলাম সে কথা, কিন্তু আমি যে দুইটা পয়েন্টে আসব, আমার কিন্তু আলোচনার বিষয় ছিল সমাজ। কাজে ইউক্রেন রাশিয়া এগুলো নিয়ে বড় কথা নয়, কিছু একটা গৌরচন্দ্রিকা না করে মূল কথাতে আসা যায় না। তাহলে প্রথমে আমার 1 নম্বর পয়েন্টেই আমি এইবার আমার মূল কথায় আসছি। 1 নম্বর পয়েন্ট, আমি দুটো জিনিসের উপর স্ট্রেস দেব, জোর দেব। একটা হচ্ছে যেটাকে প্রচলিত কথায় মোবাইল ফোন বলা হয়, এটা কোনো কথা নয়, কথাটা হচ্ছে সেলফোন। ফট করে বিজ্ঞান আরও উন্নত হয়ে গেল, সেলফোনটা হয়ে গেল অ্যান্ড্রয়েড ফোন। আর আমার মতো লোক যারা এখনো পেছনে পড়ে আছে, আমরা এখনো কিপ্যাড ফোন ব্যবহার করি। কেন করি? আমার ঘরে আমার ছেলে মেয়েদের নাতিদি সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আমি কেন যাই না? বলে না, আপনি তো স্যার পিছিয়ে পড়ে আছেন, সেই 70 যুগের লোক, কত আপনার বয়স টয়স হয়ে গেল, আপনি তখন থাকবেনি। না না, তা নয়। এই কদিন আগে ভারতের একটা বিশিষ্ট শহর থেকে এই অ্যান্ড্রয়েড ফোনের কারণে কয়েক কোটি টাকা উধাও হয়ে গেছে। কিন্তু কিপ্যাড ফোনে অতটা হওয়ার সুবিধা নেই। এরকম অডিও ভিজুয়াল করে, আমি একজন পুলিশ অফিসার, আমি পুলিশ মানুষ, আপনার ছেলে আমাদের কাস্টডিতে আছে, কথা বলিয়ে দেবো ওর সঙ্গে। তা এখন বলেন কোন প্যারেন্টস বা বাপ মার মানে আতঙ্ক সৃষ্টি না হবে? কেন পুলিশ কাস্টডিতে আছে সেটা জানলে আপনি চমকে যাবেন। সে একটা পাকা ক্রিমিনাল। তখন ওইখান থেকে সেই অ্যান্ড্রয়েড ফোনে, এটা অডিও ভিজুয়াল, তো সেই পুলিশ অফিসার চাক্ষুষ দেখা যাচ্ছে। তার আমাদের মতো এইসব হয়তো ওষুধ অ্যামব্লেম স্টার ফার যেগুলি আমরা ব্যবহার করতাম, সেই সব পড়াটোরা আছে, সুদর্শন জবরদস্ত লোক। কিন্তু আসলে যে সে এত বড় প্রতারক, সেইটুকু ভাবার ক্ষমতা অনেকেরই থাকে না। এখন যে হাল ফ্যাশনে যেটা চলছে, এই দিস ইজ দি প্রসেস, এই প্রসেসই বেশি হচ্ছে এই টাকা সরানোর কাজটা। তা এখন আপনার টাকা চলে যাবে, তখন কি করতে হবে? আপনি 10 লাখ টাকা নিয়ে আগে একটু খবর নিয়ে জানলো আমাকে ফোনে রিং করার আগে যে আমার আর্থিক অবস্থা কীরকম। তখন আমাকে যদি, আমার কথাই ধরলাম, আমার ছেলে কাস্টডিতে আছে পুলিশের, আমাকে যদি বলা হয় যে আপনি 5 লাখ টাকা নিয়ে আসুন, আমার দ্বারা হবে না। আমি একজন পেনশনার, আমার দ্বারা হবে না। আমি বলে দেবো সে যদি খারাপ কিছু করে থাকে তাহলে কাস্টডিতেই থাকুক। কি করব? ছেলেরও এখন বয়স হয়েছে, সে যদি না বুঝে কিছু করুক। কিন্তু না,
ওই যে মা বাবা তারা খুব এত ঘাবড়ে যায়, তখন বলবো স্যার কোথায় নিয়ে টাকাটা আসবো? তখন একটা একদম সিনেমার সেট যেভাবে তৈরি করা হয় এইভাবে একটা থানা তৈরি করা হয়েছে একটা গোপন জায়গা। সম্ভবত এটা রাজ্যের বাইরেও করতে হতে পারে। আমি কি আর বিহার রাজ্যে সব জায়গায় গেছি? বিহারে গেছি 3-4 বার, কিন্তু সব জায়গায় গেছি। সবচেয়ে বেশি পরিচিত পাটনা জায়গা। তো একটা বিহার একটা জায়গা বেগুসরাই বলে দিল, তো তাহলে কি আমি মানে খুঁজে বার করতে করতে অনেক লোককে জিজ্ঞাসা করে বেগুসরাই স্টেশনে নামতে হবে। তো এইরকমভাবে করে। এখন তাড়াতাড়ি মা বাবা দুজনেই ছুটলেন নিজের প্রাণের সন্তানকে বার করে নিয়ে আসতে টাকা নিয়ে। তো টাকা সেখানে নেওয়ার জন্য দালাল বসে থাকে। সেও পোশাক পরা বা যে লোকটি কথা বলেছিল সে হয়তো সামনে এলো না বা সামনে এলো, এটা তাদের মর্জি। এটাকে আমাদের পুলিশের ভাষায় বলি মোডাস অপারেন্ডি। এটা ইটস এ ল্যাটিন টার্ম। সেটাকে বললে সাদামাটা ইংরেজি করলে মুড অফ অপারেশন। সেখানে টাকাটা দিয়ে দিল। টাকা দিয়ে বাড়ি ফিরে এসে থেকে ছেলে বসে বসে দিব্যি কী সব খাচ্ছে বসে বসে। আরে তুই এইভাবে চলে আসছিস কোত্থেকে? কয় না, আমি তো আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে চলে এসেছি। আরে তুই না এইসব লকআপে ছিলি টিলি, এই কে বললো? তোমরা কি মাথাটা খারাপ হয়ে গেছে এই কয়দিনে? প্রায় উল্টো পাল্টা বকো, এইসব কি? পর দেখলো ব্যাংকে একটা ফোন করে দিল, ওরা যেতে বললো ব্যাংকে। সেখানে ব্যাংকে বললো যে না এরকম তো করার নিয়ম নেই, এরকম করার নিয়ম নেই। আপনারা দেখবেন যে স্টেট ব্যাংকে কতগুলো সতর্কতা দেওয়া আছে প্রত্যেকটা ব্রাঞ্চেই, অন্তত আগরতলার প্রত্যেকটা ব্রাঞ্চেই। মফস্বলে নেই আমি তা বলছি না, আমি যেখানে যাই সেখানে দেখি। আমি নিজেও একটা ব্যাংকের কাস্টমার, তো সেখানে এই জিনিসটা হয়ে চলছে। তাহলে এই মোবাইল ফোনটা যতটা আশীর্বাদ, আমার মতে তার চাইতে এখন বেশি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই একটা দিক বললাম। দ্বিতীয় দিকটা হচ্ছে এই মোবাইল ফোন যে এই যে যেটাকে আমরা প্রচলিত কথায় মোবাইল ফোন বলি, বিশেষ করে এই অ্যান্ড্রয়েড ফোনটা যেটা অডিও ভিজুয়াল, সেটা যে কত বিপজ্জনক। আমি অনেক 12, 14, 15, 16, 18 বছরের ছেলে জানি, জানেন না, আফ্রিকার একটা খুব প্রিয় ব্যাপার বানজি জাম্পিং। একটা ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে, আবার জলে পড়ে উঠে চলে আসে, অনেকেই আর ফিরে না। তো এই যে অবস্থা, আমি এমন একটি ছেলেকেও পেয়েছি যে ছেলে ওই কি 6 তলা না 8 তলার উপর থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে। একটু আগেই তার ফোন এসে দেখেছে। অনেক মা বাবা দেখছি 8 বছর 6 বছরের বাচ্চা ছেলে বা মেয়ের হাতে ফোন দিয়ে, সেটা আবার পকেটে রাখে না বা ব্যাগে রাখে না, রাস্তা দিয়ে হাঁটছে, বাচ্চার হাতে যে ফোনটা, হ্যাঁ, এটা কি কোনো আভিজাত্যের প্রদর্শনী? আমার তো মনে হয় তাই। সেটা বয়ে নিয়ে চলছে, যখন মনে হয় কথা বলবে। এই তো সেদিন আমার সামনে একজন মহিলা এই এই অ্যান্ড্রয়েড ফোনে টাচ করতে 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 পথ চলছেন, পাশেই গর্ত খোঁড়া আছে, ওনার কোনো খেয়াল নাই, পড়ে গেলেন। পড়ে গিয়ে এতটা ব্যথা পেলেন, আর আমি মর্মাহত হলাম। কেন? মহিলার বয়স 32, 33, 34 এর মধ্যেই হবে। পুলিশে কাজ করলে কিন্তু একটা লোকের বয়স অ্যাসেসমেন্টটা আগে করতে হয়। সে কি বলবে সেটা পরের কথা। এরপর তো ডাক্তারবাবু আছে এইজ ঠিক করার জন্য, এইজ কত বলে দিন, পাঠালে করে দেবে পরীক্ষা নিরীক্ষা করে। তো সেখানে আমি ওকে মহিলা বলে আমি ধরতে গেলাম না কি মনে করবেন। উনি আমার পাড়াতেই এক বাড়িতে ভাড়াটে, আমি কাছেই ছিলাম, কিন্তু আমি শঙ্কায় পড়ে গেলাম ওনাকে ধরতে গেলে যে আমি কি মতলবে ওনাকে তুলতে গেলাম। আমি নিজেই তো উঠতে পারতাম, এমন কথাও তো হতে পারে। আমারে ফেলে দিল এক মানে অনুসূচনার মধ্যে। এরকমভাবে মহিলা দুরুম করে 4 হাত পরিমাণ গর্তে পড়ে গেছেন, পড়ে এমনভাবে কোকিয়ে উঠলেন যেন উনি ভীষণভাবে হয়ে গেছেন, কিন্তু আমি পারলাম না, ধরলাম না। শেষ পর্যন্ত উনি নিজেই উঠলেন, চলে গেলেন। এখন দেখুন তো এইটা বিজ্ঞানের অভিশাপ নাকি?
অ্যান্ড্রয়েড ফোনটা। স্যার এখানে আপনি যে কথা বললেন না একটা যে আফ্রিকার একটা জায়গাতে লাফ দিয়ে পড়ে, এটা একটা নতুন গেম হচ্ছে এখন, বহু মানুষ মারা গেছে। এটা যে কোনো একটা যে কোনো রাষ্ট্র, আমি নাম বলবো না, চ্যানেলের সাথে এই নাম বলবো না, আমি জানি কোন রাষ্ট্র, বা আপনাদের ডিপার্টমেন্টগুলিও জানে, আমাদের ভারতবর্ষের যে নামি দামি ডিপার্টমেন্ট এগুলি জানে। এরা এখানে ধরুন বিভিন্নভাবে এবং এরকমভাবে মারা যাচ্ছে, অনেক লোক মারা গেছে। এটাকে বন্ধ করার জন্য আমাদের ক্রাইম সেল ইন্ডিয়ার এবং বিভিন্ন রকম প্রচেষ্টার মাধ্যমে এই অ্যান্ড্রয়েড মোবাইলের এই সুযোগ নিয়ে এই কাজগুলি যেটা করছে সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করছে। আমি আপনাকে কথা দিচ্ছি একটা জিনিসে, আমরা খুব শীঘ্রই এমন একটা প্রতিবেদন নিয়ে আসছি এখানে, যেটাতে হয়তো আপনারা আবার আলোচনা আসবেন। সেটা হচ্ছে এই মোবাইল ফোন কিভাবে সংরক্ষিত করা যায় ভারত সরকারের আইন অনুযায়ী। আপনার ফোন হারিয়ে যেতে পারে, কিভাবে ফেরত পেতে পারেন, এগুলো আমরা আনতে চলেছি। পজিটিভ বার্তা, অলওয়েজ গিভেন দ্য পজিটিভ ডাইরেকশন, এই জায়গাগুলি আমরা চিন্তা ভাবনা করে রেখেছি কিভাবে এটা করা যায়। আপনি যে বললেন এই ঘটনাটা, এটা ভারতবর্ষের বহু মানুষ এতে প্রাণ হারিয়েছে, বহু ছেলে, ইয়াং ছেলে প্রাণ হারিয়েছে, 6 তলা 8 তলা 10 তলা থেকে লাফ দিয়েছে। তাতে লাফ দিয়ে যদি সে বেঁচে যায় 10 লক্ষ টাকা পাবে, যদি মরে যায় 0, তার মা বাবা কাঁদবে। এরকম বহু ঘটনা ঘটেছে, এগুলি প্র্যাকটিক্যাল আপনি যেগুলি বলছেন। কিন্তু স্যার যেটা দরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ওই জায়গাটাতে আপনি আলোকপাত করুন। আপনার যে চিন্তা ভাবনা ওয়ার্ল্ড স্তরে চলছে, সেইটাকে আমরা ন্যারেটিভ করতে চাইছি। আমাদের স্বাভাবিক মানুষ যারা আছে কি কি করতে পারে, যেমন এই যে আপনার ফোন অভিশাপ নয়, আশীর্বাদ। আমরা ব্যবহার করছি অভিশাপের মতো। খুব স্বাভাবিকভাবেই আমরা যেই কথাটা বলতে চাইছি, ব্যবহারটা শেখাতে হবে। তো এই জায়গাগুলো একটু আলোচনা করেন। করবো, আসছি আমি। ঠিক আছে। তা এখন আমার প্রশ্নটা হলো, একদিকে যেমন আপনাকে চিট করছে, লুট করছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছে, আরেকদিকে এক শ্রেণীর গার্জিয়ান রয়েছেন যারা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিতে পারলে অনেক বাচ্চা সে খাবে না। আমাকে মোবাইল কিনে না দিলে আমি খাবো না, অন্তত 50-60 হাজার টাকা দামের একটা মোবাইলের ফোন কিনে দিতে হবে, সেটা নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন। তারপরে ফোনের মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, আরও উন্নত ধরনের ফোন আছে। তো সেগুলি আলোচনায় গিয়ে লাভ নেই, আর আমি ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। তো কাছাকাছি আমাকে একটু দ্রুত গতিতে যেতে হচ্ছে। তো এইভাবে কতভাবে যে এই অ্যান্ড্রয়েড ফোনটা, আমি কিন্তু একটু আগে বলেছি এই জন্য আমি অ্যান্ড্রয়েড ফোন আমি নেই না। কেন? আমার এই কিপ্যাড বোতাম টিপা যে ফোন, সেই ফোনের জন্য আমার টাকা পয়সা যা 20-30 হাজার টাকা থাকে, একটা রিটায়ার্ড পার্সনের ক পয়সাই পেনশন হয়, বলতে গেলে ঠিকমতো ফ্যামিলিটা চালানো যায় না, তবু কোনো মতে চলি। তো সেখান থেকে যদি আমার 20-30 হাজার 50 হাজার টাকা কোনো মতে আমি সঞ্চয় করতে পারি সারা বছর ঘুরে, তো সেটা যদি চলে যায়, তা আমি তো আমার তো ওষুধপত্রই কিনতে পারবো না, আমি চলতেই পারবো না। তাহলে এখানে বিজ্ঞান সাংঘাতিকভাবে অভিশাপ রয়ে গেল। যেটা অ্যাডভান্সমেন্ট প্রথমে দেখলাম, এখন এখানে কল করে আমি লন্ডন কথা বলছি, আমেরিকা অস্ট্রেলিয়া কথা বলে যাচ্ছি, কি কি আনন্দ আকাশে বাতাসে, ওই সে গুপি গাইন বাঘাবাইনের মতো। কিন্তু আনন্দ যে এইভাবে কালো ছায়াপাত করবে সেটা তো আমরা বলতে পারিনি। বাবা তোমার নাতি হয়েছে দেখো, অ্যান্ড্রয়েডের মাধ্যমেই সম্ভব। বাবা তোমার নাতি হয়েছে দেখো, ব্রিটেনে বসে আপনাকে দেখাচ্ছে, এটা অ্যান্ড্রয়েড, এটা আশীর্বাদ। আমি আগে টাচ দিয়ে যাচ্ছি, এই হচ্ছে আমার অভিশাপের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ড্রাগ ঝরঝরে করে দিচ্ছে সমাজটাকে। যেহেতু আলোচনাটা উন্নত অবনত হয়ে আছে বলেই তো উন্নত হওয়ার প্রশ্নটা এসছে। এই একবিংশ বা দ্বাবিংশ শতাব্দীতে যখন আমরা পৃথিবীতে আর থাকবো না, কতদিন আমরা আসি তাও বলতে পারবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যখন আসছি, কথাটা আসছে, আর এমন একটা
দপ্তরে চাকরি করে এসেছি 35-36 বছর, সেখানে সমাজটাকে চেনার সবচেয়ে বড় সুযোগ আমার কাছে, আমার মতো লোকের আছে। বার্নিং স্টেশন টু বার্নিং। তো এখন আমি একটু খুব সহজ করে মোবাইল ফোনের কথা বলে, এর চাইতে ভয়ানক যেটা, সেটার নাম হচ্ছে ড্রাগ। এই ড্রাগটাও কিন্তু একসময় লোকে, আমি তো ড্রাগের মধ্যে কোনো আশীর্বাদ বিজ্ঞানের দেখি না। তো শুনুন, আমি সবিনয়ে বলছি, এই পৃথিবীতে দুইটি আমাদের এশিয়া মহাদেশে, একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, ইরান, পাকিস্তান, আফগানিস্তান। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের উৎপাদিত যে ওপিয়াম পপি, আহারে কি প্রকৃতি, কি সুন্দর! ওপিয়াম পপির গাছে যখন ফুল আসবে, আমি এইটার উপরে বিশেষভাবে ট্রেন দিল্লি থেকে, তো এখানে যখন ফুল আসবে, সেই হলুদ ফুল দেখে আপনি যে ওই আবার গুপি গাইনের মতো বলতে হবে, আহারে কি মনোরোভা! কিন্তু এর মধ্যে যে এই যে বিষবৃক্ষ, সেটা এখনো বুঝতে পারবেন না। সেই ওপিয়াম পপির নির্যাসটা নিয়ে নেওয়া হচ্ছে এবং সেটাতে কড়াইতে জাল দিয়ে যে সেটাকে একটু ঘন করলেই সেটা কি হয়, তার থেকে ওপিয়াম পপি তৈরি হয়। এখন দেখুন সেই ওপিয়াম পপিটা, ও তার আগে বলি আরেকটা আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা বললাম, এটা গোল্ডেন ক্রিসেন্ট। ওইসব দেশের জাতীয় পতাকায় আপনার অর্ধচন্দ্র অঙ্কিত দেখবেন, একটা তারা আছে মাঝখানে। পাকিস্তানের পতাকার সঙ্গে আমরা নিশ্চয়ই পরিচিত। অন্য এই যে মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর পতাকার মধ্যে দেখবেন যে একটা এমন একটা বিশেষ ধর্মীয় চিহ্ন বেশিরভাগ পতাকা বহন করে চলছে, যেটা প্রায় একটা সমধর্মিতার প্রকাশ। যে কোনো বিজ্ঞ ব্যক্তি সেটা বুঝে ফেলতে পারবে। সেই জন্য সেটা হলো গোল্ডেন। এই যে ইরান, পাকিস্তান, আফগানিস্তান, এই যে অঞ্চলটা, সেখানে ওপিয়াম পপি হয়, সেটাকে বলে গোল্ডেন ক্রিসেন্ট এরিয়া। আমি একটু ভুল বলে বলেছি, এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল নয়, গোল্ডেন। আর গোল্ডেন ট্রায়াঙ্গেলটা আপনার খুব কাছে বার্মা, তার মায়ানমার, আর তার এরকম এখানেও তিনটা রাষ্ট্র। তো এরা মিলে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল করেছে। একটা কল্পনা করলে একটা ত্রিভুজের মতো ভাবা যায়, সেজন্য এটা মূলত মায়ানমার। এরা প্রচুর পরিমাণে ওপিয়াম পপির উৎপাদন করছে এবং তার থেকে এসে প্রথমে ওপিয়াম আসছে, আর মহাশক্তিশালী বিজ্ঞান, তার থেকে হেরোইন, ব্রাউন সুগার, ওটা বিজ্ঞানী, দ্যাটস প্রসেসিং ইজ কন্টিনিউইং থ্রু সাইন্টিফিক ওয়ে। এবং মূলত সেই ওপিয়াম পপি, এই যে সুন্দর হলুদ ফুলের গাছ, অন্তত 1.5 হাত উঁচু হবে গাছগুলো, যেমন আমাদের ধান ক্ষেত হয়, এইরকমভাবে ওপিয়াম পপিরও জমি চাষ করে সেভাবে করা হয়। এবং রাত্রে SLR, আমি আগ্নেয়াস্ত্রের কথা বলছি, হ্যাঁ, সেলফ লোডিং রাইফেল, তারপরে এমনকি থমসন কার্বাইন বা আরও যত রকমের অস্ত্রশস্ত্র আমরা কর্মজীবনে ব্যবহার করে এসেছি নানান কাজে, বিশেষ করে উগ্রপন্থী সমস্যার সময় ত্রিপুরাতে, সেগুলো তারা নিয়ে রাতে পাহারা দেয়। পাহারা না দিলে জমি নষ্ট করে ফেলবে, সরকার নষ্ট করে ফেলবে। এবং হুর স্পষ্ট নির্দেশ আছে, যত পারো সেটাকে কমিয়ে আনো। ও সেটা যে ওপিয়ামটা যেটা আশীর্বাদ, ওপিয়াম থেকে কিছু ড্রাগ তৈরি হয় যেটা জীবন রক্ষা জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এখানেও একটা কিন্তু আশীর্বাদের প্রশ্ন আছে, কিন্তু এই আশীর্বাদ যে অত বড় অভিশাপ হয়ে দাঁড়াবে
আমি আগরতলা শহরের একটা বড় এবং প্রাচীন স্কুলের নাম বলছি, শহরের কেন্দ্রস্থলে, যেখানে আমি নিজে ধরে ফেলেছি একটি ছেলেকে একদিন, না না ছেলেকে ধরে ফেলেছি, সে উল্টুট গিয়ে কতগুলো উটকো লোক, কতগুলো সেই ফাস্টফুড টাস্টফুড জাতীয় জিনিস নিয়ে, এমনকি হোটেল টোটেলের মতো ভাতটা তো পাওয়া যায় এরকম দোকান নিয়ে বসে আছে। ওখানে গিয়ে বললেই আছে একটা শব্দ আছে, আপাতত আমি ভুলে গেছি শব্দটা জানি, হ্যাঁ হবে, তখন আপনাকে দিয়ে দিল ট্যাবলেট। তখন আপনাকে 2, 5, 4 এর বেশি কিনতে পারে না, ভীষণ দামি এগুলো। হ্যাঁ, তো এটা এর চেয়ে ভয়ঙ্কর ড্রাগ আর নেই। ওই এইতেই লোকে বলে যে ড্রাগ খায়, সেটা জল দিয়ে গুলে নিলেই হলো। অথবা ব্রাউন সুগারটাকে আপনি জলে গুলে সেটাকে সিরিঞ্জ দিয়ে, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে সেটাকে আপনি শিরাতে পুশ করতে পারেন। তো এইভাবে আরেকটা বিপদ ঘটাচ্ছে এটা। সেই বিপদটা হলো কি, এইডসের মারাত্মক বারবারন্ত। এই থেকেই একজনের সুচটা আরেকজনের ব্যবহার করছে, মাল্টি ইউজ। ফলে মাল্টি ইউজের ফলে এই মানে কিন্তু আগের থেকেই এই রুগীটা হচ্ছে আপনার এই এইডসের রুগী। তো যেই নতুন রক্তে সেটা গেল, আর ওই সুচটা ব্যবহার করার জন্য সেটা হয়ে গেল, ও অ্যাফেক্টেড হয়ে গেল। আমাদের উত্তর দিকে রাজ্যের এমন কিছু কিছু জায়গা আছে যেখানে এইডস রোগীতে পরিপূর্ণ। এই কথাগুলি বলবার সুযোগ কেন, এর জন্য কোনো বিশেষ কোর্স বিশ্ববিদ্যালয়ে পড়া হয় না। মাই আলমা মাতার, মানে আমার বিশ্ববিদ্যালয়, দ্য ভার্সিটি অফ ক্যালকাটা, অন্তত সেখানে এই ধরনের কোনো কোর্স নেই, আজও নেই। আমি দীর্ঘকাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, এখনও অল্প বিস্তর যুক্ত রয়েছি। কলকাতা গেলেই বিশ্ববিদ্যালয়ে দেখা করি বিভিন্ন লোকের সঙ্গে। তো এখন আমি বলছি এই কারণে, তো এখন ইয়াবা ট্যাবলেট, এখন বয়স হয়ে যাওয়াতে অনেক কথা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারি না। ইয়াবা ট্যাবলেট, এই ট্যাবলেট খাচ্ছে। আরে সুই দিয়ে ড্রাগ নেওয়া তো এটা এখন পিছনে চলে এসছে, এটা তো অনেক পিছনের ব্যাপার। একটা ট্যাবলেট জল দিয়ে গিলিয়ে দিল, পাশে জল নেই, একটু থুতু লালা মুখে জমিয়ে ট্যাবলেটটা ফেলে দিয়ে কোনো রকম গিলে ফেললেই হলো। এবং জানেন এক একটা ট্যাবলেটের দাম কত, শুনলে আপনার মাথা ঘুরবে। ওই টাকাটা আসে কোথায়? ফলে ক্রাইম বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, মেয়েদের গলার হার নেকটা ছিনতাই হচ্ছে। প্রথমটা তো স্যার আসে মনে হয় বাড়ির থেকেই, প্রথম 1-2 আসে বাড়ির থেকে। বলছি সেটা করছে, শুধু ছিনতাই নয়, দোকানে ডাকাতি করছে, সোনার দোকানে। তারপর আরো যত রকমের অপরাধ, ক্রাইম, চুরি ডাকাতি ছিনতাই, এই সমস্ত করছে। কেন? ওই ড্রাগের টাকাটা পয়সাটা জোগাড় করতে হবে। দোকানি তো আর বিনা পয়সায় দেবে না। সে একটা নিক নেম আছে। যেমন আপনি গিয়ে বললেন ম্যাচ আছে, তাইলে বুঝে একটা ছেলে যখন 18 বছরের 16 বছর বা 20 বছরের ছেলে এই কথা বলে, তখন ম্যাচ বললেই আপনাকে ইয়াবা ট্যাবলেট দিতে হবে। তো 2, 3টা 4টের বেশি কিনতে পারে না। 4টে যে কিনে তার তো অনেক, একটা করেই কিনে খায় অনেকে। ধরেন 10,000 টাকা দাম হতে পারে বা 5,000 টাকা দাম হতে পারে। স্যারকে একটু আবার স্টপ করাবো। আমাদের দর্শক বন্ধুরা আলোচনা দেখছেন, শুনছেন, ইয়াবা ট্যাবলেট, এই যে বিভিন্ন আলোচনা হচ্ছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ত্রিপুরাবাসীকে রক্ষা করার জন্য এই আলোচনা হচ্ছে। জেনে রাখুন, এই বিপদগুলির থেকে আপনার সন্তান সুরক্ষিত যদি থাকতে হয়, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে। ছোট্ট কথায় যদি বলতে হয়, তাহলে আপনার ছেলের বা মেয়ের গতিবিধিগুলি একটু লক্ষ্য করবেন, প্রতিনিয়ত তাকে চর্চার মধ্যে নেবেন,
সহচর্যা কখনো যখন 16, 17, 18 টিনেজে যখন পা দিয়ে দেয়, আস্তে আস্তে মানবিক দিক দিয়ে আমরা তাকে বন্ধু হিসেবে যদি অভিভাবকরা দেখতে পারি, তার যদি একজন বন্ধু বা বান্ধবীর মতো যদি রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের মনের ভিতরে কি চলছে সেগুলিকে বুঝতে পারবো। এবং তখনই পারলে পরে আমরা অভিভাবক থেকে বন্ধু রূপে তাদের কিন্তু সাবধান বাণীগুলিও দিতে পারবো এবং ওই জায়গা থেকে আমরা সরিয়ে আনতে পারবো। প্রকৃত অর্থে এটা তো মেগা সিরিয়াল নয়, ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করবো, এটা হতে পারে না। আমাদের আজকের অতিথিরা যা আলোচনা করছেন তার যে সার, মূল মর্ম বা যেটাকে বলে নির্যাস, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। এত গুণী ব্যক্তিত্ব, অল্প কথা, এগুলি 15 মিনিট 10 মিনিটের আলোচনা, এগুলি প্রেক্ষাপট তুলে ধরা যায় না। পুরো আলোচনা করতে গেলে একটা সেমিনার করতে হবে, 3 ঘন্টা 4 ঘন্টার সেমিনার করতে হবে। আমরা শুধু বলতে চাইছি সুস্থ উন্নত সমাজ গঠন। তাহলে কি আমরা সুস্থ নই? আমরা উন্নত নই? স্যার যেটা বলছিলেন যে আমরা 21শ শতাব্দীতে যেখানে অ্যাটমিক পাওয়ার থেকে আরম্ভ করে প্রচুর জায়গাতে আমরা ডেভেলপ করেছি, আমাদের মঙ্গল গ্রহে আমরা যাচ্ছি এবং আগামী কয়েক বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যে আমাদের মহাকাশচারী যাবে মহাকাশে। এই জায়গায় আমরা উন্নত করছি। আমরা মানুষ হিসাবে ভারতবর্ষ এই মুহূর্তে একটা যুগের এমন জায়গায় চলছে যেখানে 68% পপুলেশন যারা 18 থেকে 35 বছরের মধ্যে রয়েছে, যেটা বিশ্বের মূলধন হয়ে গেছে। সারা বিশ্ব এর জন্য চিন্তা করছে এই মূলধনকে কিভাবে কাজে লাগানো যায়। আপনারা জানেন কয়েকদিন আগে রাশিয়ার সভাপতি মানে প্রেসিডেন্ট মহাশয় উনি এসেছিলেন। 10 লক্ষ লোক রাশিয়ায় যাবেন ভারতের থেকে। কি কর্মে যাবেন? বিভিন্ন টেকনিক্যালে যারা নাকি উন্নত তারা যাবে, ওখানে কিছু টেকনিশিয়ান যাবে। এরম বিশ্বের বিভিন্ন দেশে, জার্মানি, তারা লোক চাইছে। আমরা এদেরকে স্কিল এমপ্লয়ি করে পাঠানোর জন্য স্কিল এডুকেশন তাদেরকে ডেভেলপ করানো হচ্ছে। এই জায়গাগুলি আমাদের রাষ্ট্র সরকার, রাজ্য সরকার দুটোই কিন্তু করছে। কিন্তু আপনার ছেলে বা আমার ছেলে যদি শারীরিক দিয়ে সুস্থ না থাকে, মানসিক দিক দিয়ে যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কি করতে পারবো? দেখুন, আরেকটা কথা যেটা নাকি আপনারা সবাই, আমরা মানুষ মান এবং হুঁশ নিয়ে চলার চেষ্টা করি। কারো অর্থ কম থাকতে পারে, কারো অর্থ বেশি থাকতে পারে। অর্থই নির্ণায়ক নয়, কিন্তু অর্থ প্রয়োজন আছে। কারণ আজকে সারা বিশ্ব যখন গ্লোবালাইজেশন, এই জায়গাতে অর্থের প্রয়োজন অবশ্যই আছে, যাকে ওই কোনোভাবেই মান্যতা ছাড়া অন্যভাবে কিছু চিন্তা করা যাবে না। হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে ওটার জন্য যা খুশি করব। স্যার যেটা বলছিলেন যে কিভাবে প্র্যাকটিসে যাচ্ছে আমাদের ছেলেরা ড্রাগে, এবং যখন তাদের কাছে পয়সা থাকে না, এদেরকে প্যাডলার বলা হয়। তারা তখন ওদের হয়ে নতুন নতুন গ্রাহক তৈরি করে, তার বিনিময়ে 2 বা 3টে ডোজ পায়। এইভাবে নষ্ট করছে আমাদের সমাজকে। সাবধানতা রক্ষা করার জন্য কেউ দেখবেন আপনার ছেলেকে, আপনাকেই দেখতে হবে। কারণ আপনার গর্ভে যে ধারণ করেছেন আপনি, আপনার ওরসজাত সন্তান, তার রক্ত নাড় সমস্ত কিছু আপনার চলছে। অথবা আপনাকেই প্রথম দায়িত্ব নিতে হবে। আপনি বাড়িতে সেই জায়গাটা, সংবেদনশীল জায়গাতে হস্তক্ষেপ করুন, মোলায়েমের মতো তাকে বোঝানোর চেষ্টা করুন। আস্তে আস্তে দেখবেন অনেক রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তার কাছে একটা ছবি দিন, ভিশন দিন, কি করবে আগামী দিন। এইভাবে যদি তোলা হয়, ঠিক সেইভাবে বলবো। আমি আমাদের শিক্ষিকা রয়েছেন, শিক্ষা সমাজের যারা অত্যন্ত চেতনাশীল মানুষ, নতুন নতুন জিনিস চিন্তা করেন। আপনাদেরও আগে আমরা এনসিসি করতাম, বিভিন্ন কিছু করতাম, তার মধ্যে আমাদের একটা শারীরিক ব্যস্ততা ছিল, আমাদের শরীর গঠনের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা ছিল। এখন স্পোর্টস আছে, স্পোর্টস বলে একটা জিনিস আছে স্কুলে, কিন্তু সেটা নিয়মিত রূপে চলে না, অনেক জায়গাতেই চলে না। একটু খামখেয়ালি, পড়াশোনাটার উপরে বেশি জোর দিতে হবে। না, পড়াশোনা নিশ্চয়ই প্রয়োজন, ইটস আ বেসিক থিং, এটা প্রয়োজন আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা শরীরকে এবং মনকে অসুস্থ করব এবং সেইভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব। সুস্থ উন্নত সমাজ গঠন করতে গেলে সুস্থ সাংস্কৃতিকতা বোধ প্রয়োজন, সুস্থ চেতনার বিকাশ ঘটানো প্রয়োজন এবং বিভিন্ন জায়গায় তাদের উৎসাহিত করতে হবে।
ওই উৎসাহিত করার মাধ্যমে দেখবেন আপনার ছেলে বা মেয়ে ছোট থেকে বড় যখন হচ্ছেন, সে যখন সম্মানিত হবেন, সে কোনোদিন অসম্মানের দৃষ্টিকোণের দিকে যাবেন না। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাকিয়ে থাকুন পজিটিভ বার্তা, দেখুন, আপনাদের মতামত দিন। এই পজিটিভ বার্তার আপনাদের মতামতের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমরা আজকেই আমাদের এই শনিবারের যে আলোচনা, সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস, এটার আজকে যারা প্যানেলাইজ রইল সকলকে আমরা সম্মানের সঙ্গে আমরা এই আলোচনা শেষ করব। আগামী পর্বে আবার কিছু গুণী মানুষ, এরকম 3 জন গুণী মানুষ আসবেন, আপনারা দেখবেন, কিন্তু আপনাদের মতামতগুলি দেবেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে। আপনারা আপনাদের মতামত দিলে আমরা উপকৃত হব, সেইভাবে এগিয়ে চলব। ধন্যবাদ সকলকে দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, পজিটিভ বার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারাই আমাদের ভরসা, আপনাদের উপরেই নির্ভর করে আমরা আমাদের পথ চলা শুরু করেছি এবং শেষ দিন পর্যন্ত আমরা এই পথ চলাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকল।